আচ্ছা, তো লাস্ট দিন তোদের কতটা হয়েছিল, কি কি হয়েছিল? লাস্ট দিন কি কি হয়েছিল? লাস্ট ডে তোদের কি কি হয়েছিল? কে বলবি? স্যার ওই স্যার বল। স্যার এইচটিএমএল লিঙ্কস গুলো হয়েছিল আর ইমেজ লিঙ্কস এইসব। এইচটিএমএল আর ইমেজেসগুলো হয়েছিল, তাই তো? হ্যাঁ, লিঙ্কস গুলো। ওকে, মানে লিঙ্ক অবধি আমাদের কমপ্লিট হয়ে আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। এলএমএস এর স্ট্যাটাস কি? প্রথম তিনটা স্যার করেছি। কেন তারপরে এগুলো কি দোষ করলো? স্যার করে নেবো আজকে। কমপ্লিট করবি, যেটা চ্যাপ্টার চলছে সেটার অবধি কমপ্লিট করে রাখবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আমাদের হচ্ছে তো এইচটিএমএল সিএসএস। স্যার ইন্টারভিউতে মানে কি কি ধরনের কোডিং করতে দিতে পারে, কোন কোন প্রজেক্টের উপর, মানে কি ধরনের এই মানে কি টাইপের প্রজেক্টের উপর কোডিং দিতে পারে? ইন্টারভিউতে দেওয়ার তো অনেক জিনিসই আছে, ঠিক আছে? তো আমি সেগুলো নিয়ে ডিসকাস করব, চিন্তা নেই। ওগুলো ইন্টারভিউয়ের আগে সেগুলো নিয়ে সব ডিসকাস হবে। আচ্ছা, আগের দিন আমাদের কোনটা অবধি হয়েছিল? ইমেজ অ্যান্ড লিঙ্কস। আজকে আমরা স্টার্ট করব টেবিল আর লিস্ট দিয়ে। টেবিল আর লিস্ট, স্যার বলো। বলছিলাম যে এখানে মানে যারা যারা আছে সবাইকেই কি ইন্টারভিউতে পাঠাতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি সবাইকেই। কারণ তোদের কেন এটা বলার স্যার কারণ কারণ না স্যার, মানে এর জন্য কি কোনো কোয়ালিফিকেশন মানে কোনো এলিজিবিলিটি এক ক্রাইটেরিয়া মিনিট আছে বলছি। নাকি? হ্যালো, দাঁড়া একটা মিনিট। হ্যাঁ সৌম্যজিৎ বল। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, যেটা বলছিলি অস্মিতা, দেখ। হ্যাঁ স্যার, বলছিলাম যে এর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, মানে এই গ্রাজুয়েশন হতে হবে বা এইচএস হতে হবে বা ওটা এরকম কিছু? ওটা অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কিছু কোম্পানি চায় যে গ্র্যাজুয়েট হলে হতে হবে, কিছু কোম্পানি থাকে যে এইচএস পাস হলেও ওরা অ্যালাউ করে দেয়। তো সেক্ষেত্রে এটা তো গেলো কোম্পানির দিক থেকে। আমাদের দিক থেকে যেটা চেক করা হয় সেটা হচ্ছে যে এলএমএস টাইমলি কমপ্লিট করা, অর্থাৎ ফাইনাল অ্যাসেসমেন্টের আগে বা যে যে টাইমগুলো তোদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার্সে, প্রত্যেকটা ব্রেকআপের জন্য তোদের টাইম দেওয়া হয়, ফটোশপ সিএসএস প্রত্যেকটা এলএমএস টাইমলি কমপ্লিট করা। তা তার সাথে হচ্ছে অ্যাসেসমেন্ট যেটা হবে সেই অ্যাসেসমেন্টটাতে প্রপারলি মার্কসটা পেতে হবে, আর পাস করতেই হবে। যতক্ষণ তুই অ্যাসেসমেন্টে পাস করছিস ততক্ষণ তুই তো এলিজিবল হবি না। তো অ্যাসেসমেন্টে পাস করতে হবে তোকে, ফাইনাল অ্যাসেসমেন্টে। প্লাস যেসব প্রজেক্টগুলো দেওয়া হচ্ছে বা পোর্টফোলিও যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোই অ্যাকচুয়াল তোদের প্রজেক্ট হিসেবে কাউন্ট হবে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট হিসেবে। একটা হচ্ছে তোর পোর্টফোলিও, আর একটা এইচটিএমএল সিএসএস এর জন্য এইচটিএমএল সিএসএস এর কিছু কাজ, একটা পেজের ওপর হয়তো কাজ করবি, সেটা করে সাবমিট করবি। এটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্টের আগে। স্যার আমি এসে গেছি। হ্যাঁ, এইগুলো তোকে ফাইনাল অ্যাসেসমেন্টের আগে সাবমিট করতে হবে। এইগুলো হচ্ছে এলিজিবিলিটি। যেমন উইদাউট পোর্টফোলিও কেউ এলিজিবল হতে পারবে না, উইদাউট স্যাম্পল ফাইল কখনো এলিজিবল হবে না। স্যাম্পল ফাইল মিনস একটা এইচটিএমএল ফাইল করে জিপ করে সেটাকে স্যাম্পল হিসেবে কোম্পানিতে সেন্ড করা হয়। তো উইদাউট ইয়াতে তুই সেগুলো করতে পারবি না। আচ্ছা, পোর্টফোলিও যখন করবি তোকে পোর্টফোলিও দেখি কোম্পানি তোকে ফার্স্ট চুজ করবে, অর্থাৎ
ফার্স্ট সিলেকশনটা হবে পোর্টফোলিও থেকে। প্রসেসটা হচ্ছে কীরকম, যখন ধর কোনো একটা কোম্পানিতে ওপেনিং এলো, এবার ওপেনিং যেটা আসবে সেটা তো শুধুমাত্র একটা সেন্টারের জন্য হবে না, সব কটা সেন্টারেই পাঠানো হয়। এবার সেখান থেকে আমরা তোর বিভিন্ন ধর যারা স্টুডেন্ট আছে তাদের সবাইকে ওখানে পোর্টফোলিও আমরা পাঠিয়ে দিলাম। এবার দেখা গেল কোম্পানি তাদের কাছ থেকে ছেঁকে হয়তো 5 জন 6 জনকে পিক আপ করলো, করে তাদের উপর এবার ধর তাদের উপর ইন্টারভিউটা নিল। তো সেক্ষেত্রে ফার্স্ট সিলেকশন হবে পোর্টফোলিও দিয়ে, সেকেন্ড সিলেকশন হবে প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা ওখানে গিয়ে কোম্পানি তোকে হয়তো কোনো একটা প্র্যাকটিক্যাল কাজ করতে দেবে, কোম্পানি যেরকম কাজ সেই কাজের ওপর বেস করে তোকে সেখানে গিয়ে কাজটা কমপ্লিট করে দিতে হবে, সেটা হচ্ছে তো সেকেন্ড সিলেকশন। এই দুটোতে পাস করতে পারলে, এই দুটো সিলেকশানে যদি সিলেক্টেড হয়ে যায়, তারপর এই 4টা ফর্ম্যালিটিস থাকে, ওটা হয়ে যায়, ওটা নিয়ে চাপ হয় না। এগুলো হচ্ছে ডোমেনের। এবার কিছু কোম্পানি আছে অনেক সময় কমিউনিকেশান দেখে, তো কথাবার্তা বলতে হয়, সেখানে প্রপারলি ইংলিশে কথাবার্তা বলতে পারছিস কিনা সেগুলো চেক করে। এইগুলো হচ্ছে মেইন প্রসেস। ওকে স্যার। ঠিক আছে, আর বাকিরা আর কারো কিছু আছে জানা? স্যার বলবো? হ্যাঁ বল। স্যার বলছিলাম ফার্স্ট কোশ্চেন আছে আমার, হোয়াট ইজ অ্যাব্রিভিয়েশন ট্যাগ? অ্যাব্রিভিয়েশন ট্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা ধর কন্টেন্টের এগেনস্টে, সাপোজ আই ওয়ান্ট টু ডিসপ্লে সাম এক্সট্রা ইনফরমেশান এগেনস্ট আ পার্টিকুলার টেক্সট, in that case I will put that particular text into within the abbreviation tag, and then I insert the information in the title part, so that when user will open the page into a browser, if user hover it, then the extra information which are in the title I have written within the title, that will be displayed in tooltip mode. Okay, next. Abu, got it? হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন আছে আমার, হোয়াট অ্যাবাউট অফ ব্লক কোড? Block code. Block code is a tag that sometimes we often use some content, text content from another site. But if you copy any text content from another site, you have to give the credit to that site. But if I write that content within a H tag or any tag, P tag, that is not mentioned that site for reference. So block code is actually working on that part. If you add a content within a block code, and you have to add the reference site in the site parameter. Okay, so that means whenever you are going to display the content in your page, you also referring the parent site for that also. That is the uses of block code. স্যার বলছিলাম আপনি যেগুলো বললেন ডেফিনেশন ভালোভাবে বললেন, বুঝতে পারলাম কিছু কিছু, আর যেগুলো বলছিলাম আরো কয়েকটা কোশ্চেন, 7খানা কোশ্চেন এখন আছে, বলছি যে কোশ্চেনগুলো আমি করছি ওগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি একটা একটা করে এক্সাম্পল দেখিয়ে দেন তো খুব ভালো হয়। ব্লক করে তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আমি প্রত্যেকটাই তো এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। স্যার নেক্সট কোশ্চেন আছে আমার, কমেন্টস ট্যাগ যেটা আচ্ছা, কমেন্ট ট্যাগ। HTML comment. হ্যাঁ, HTML comment. HTML comment is basically used for commenting the part. It is not actually executed in the browser. Actually that part is not executed in the browser. So suppose I have this tag, I have this, okay, this is the page. Now suppose I am going to comment something, suppose I am going something here, I am commenting like this is the comment tag, and within this I am just written there, this is start of page. Okay, but look, this part is not available in the browser. Now this is the comment is actually used to identify the area or identify the content
ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আরেকটা স্ট্রং টেক্সট, তারপরে আর আছে এমফাসাইজ টেক্সট, হ্যাঁ। তারপর আছে আপনার ডিলিট ট্যাগ, হুম। তারপর আছে আমার হোয়াট ইজ দ্য ট্যাগ অফ আইএনএস এসকিউবি এসকিউপি, এসইউবি তারপরে এসইউপি আমি আরেকটা এখনো আছে স্যার। বলিনি। এসইউবি এসইউপি স্যার এখনো ওটা বলিনি। লেসনের আগে ছিল, আপনার লেসন কমপ্লিট হয়ে গেছে, আগের লেসন। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আমি বলে দিচ্ছি। স্যার তারপরে তারপরে আছে আরেকটা আছে, আগের লেসনে ছিল, স্যার না স্যার গতবার লেসনে ছিল ইমেজ বর্ডার এন্ড অ্যালাইনমেন্ট। স্যার এইটা একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন। আরেকটা আছে ইমেজ ম্যাপিং করা, ইমেজ হ্যাঁ, বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে, হ্যাঁ ফার্স্ট অফ ভাই, অল এই করে ডাউট ছিল আমার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তবে। ফার্স্ট আসছে ইমেজ ম্যাপিং। ইমেজ ম্যাপিং হচ্ছে আগে ইউজ হতো, মানে পুরোনো দিনে ইউজ হতো ইমেজ ম্যাপিং, এখন ইউজ হয় না ইমেজ ম্যাপিং। সো ইমেজ ম্যাপিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমি ইমেজটাকে সার্ভার সাইডে লিঙ্ক করাতে পারি। অর্থাৎ ইমেজটা কি হবে, একটা ইমেজ ফেলার পর সেইটাকে সেটার ওপর দিয়ে কিছু কিছু এরিয়া সিলেক্ট করা হতো এবং সেই এরিয়াগুলোতে লিঙ্ক ফেলা হতো, এক একটা এরিয়াতে এক একটা লিঙ্ক থাকতো। ধর একটা ইমেজ আছে, একটা চায়ের কাপ আছে, একটা বিস্কুটের অ্যাড আছে। চায়ের কাপটার উপর একটা এরিয়া সিলেক্ট করে আমি একটা অ্যাড লিঙ্ক ফেলে দিলাম, আর একটা বিস্কুটের ওপর সিলেক্ট করে আমি একটা লিঙ্ক ফেলে দিলাম। এবার এইসব কাজগুলো করতে হতো কোড দিয়ে, কোঅর্ডিনেটগুলো সব কোড দিয়ে জেনারেট করাতে হতো। সো দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। আর সেকেন্ডলি যেটা প্রবলেম হচ্ছে ইমেজ ম্যাপের, সেটা হচ্ছে ইমেজ ম্যাপের যে এরিয়াগুলো সিলেকশন হতো সেটা আমার কোঅর্ডিনেট দিয়ে হতো, বাট যখন রেসপন্সিভে কাজ করবে ইমেজ ছোট বড় হয়, তো তুই কোঅর্ডিনেট ছোট বড় করতে পারবি না। সেই জন্যে এখন যেহেতু প্রত্যেকটা সাইটে রেসপন্সিভ হচ্ছে, সেই জন্য ইমেজ ম্যাপিংটা আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা ইমেজ ম্যাপিংয়ের দিকে খুব একটা তোর প্রেশার দিই না। ঠিক আছে, তো ফার্স্ট গেল ইমেজ ম্যাপিং। এর আগেরটা কি বলেছিলি? কোনটা? ইমেজ ম্যাপিং এর আগে স্যার ইমেজ ম্যাপিং এর আগে ছিল আমার ইমেজ বর্ডার এন্ড অ্যালাইনমেন্ট গুলো। আচ্ছা, ইমেজ বর্ডার আর অ্যালাইনমেন্ট, এ দুটো হচ্ছে একটা ইমেজের প্রপার্টি। ঠিক আছে, এগুলো কোনো অ্যাট্রিবিউট না, এগুলো হচ্ছে প্রপার্টি। তো আমরা এই প্রপার্টিগুলোকে দেখাবো যখন আমরা সিএসএস ইউজ করব তখন। এছাড়া এমনি এখানে যেগুলো আছে সেটা ইনলাইন সিএসএস ইউজ করা আছে, বাট সেটা দরকার নেই। ইমেজ বর্ডার হচ্ছে কিছুই না, ইমেজটার চারিপাশে কত পিক্সেল বর্ডার আর কী ধরনের বর্ডার পড়বে সেটা। আর তোর আর একটা কী ছিল, ইমেজ বর্ডার ছিল, আর একটা কী ছিল ইমেজের, অ্যালাইনমেন্ট। ইমেজ অ্যালাইনমেন্ট মেনলি তিনটে হয়, লেফট, সেন্টার আর রাইট। বাট এখানে আমরা যখন সিএসএস দিয়ে পুরো প্রজেক্টে, অরিজিনাল প্রজেক্টে কাজ করব, তখন আমাদের টোটাল প্রজেক্টে কাজ, অর্থাৎ আমাকে তখন পুরোটাই সিএসএস দিয়ে কন্ট্রোল করতে হবে। সেই কারণে আমি এখন ওইগুলোতে যাচ্ছি না, ওগুলো সিএসএস প্রপার্টি। ও স্যার, তাহলে স্যার সরি, আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছিল, ওই জন্য ওইগুলো ডাউট ছিল স্যার, সরি স্যার। ঠিক আছে, ওগুলো সরি হচ্ছে স্যার। সিএসএস প্রপার্টি, যখন সিএসএস হবে তখন দেখাবো। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, ওকে স্যার। আচ্ছা, এবার বোল্ড হয়, স্ট্রং হয়। বোল্ড হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ফর্ম, যেটা হচ্ছে কোনো টেক্সটকে মোটা দেখায়। আর ওর জায়গায় আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রং হচ্ছে অ্যাকচুয়ালি শুধু কন্টেন্টটাকেই, তোর থিকনেসটাকেই বাড়ায় না ফন্টের, তার সাথে সাথে থিকনেস বাড়ানোর সাথে সাথে কন্টেন্টটার প্রায়োরিটিও বাড়ায়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি হ্যাঁ আছে, স্যার, ঠিক আছে। একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে এসইউপি আর এসইউবি। ওটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। ধর সাপোজ কোনো একটা জায়গায় আমাকে লিখতে হবে H2O, আমি লিখবো H2O। ঠিক আছে। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেননি এখনো? স্ক্রিনটা শেয়ার না, এখনো করিনি, কারণ এখনো আমার ইয়ে হয়নি। তো ক্লাসটাই তো স্টার্ট হয়নি আজকে, এটা তো আগের ক্লাসটা হচ্ছে, এটা তো আগের ক্লাসটা হচ্ছে, এটা হোক তারপর তো।
আচ্ছা, আমরা ধর কোথাও লিখবো H2O, তাহলে আমরা যদি নর্মালি এখানে লিখি তাহলে তো লেখাটা এরকম হবে, বাট এখানে আমি টুটাকে নিচে নামাই কি করে? সেই জন্যে এখানে হচ্ছে লিখবো SUB, তার মধ্যে টুটাকে কেটে ঢুকিয়ে দে। এবার যদি এটার প্রিভিউ দেখিস, দেখ H2O, ঠিক আছে। এবার যদি আমরা কোনো স্কোয়ার লিখতে যাই, ধর A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এরকম একটা সূত্র লিখবি। A স্কোয়ার মানে হচ্ছে 2, টুটা কোথায় যাবে? নিচে নামালে হচ্ছে তোর সাবস্ক্রিপ্ট SUB, আর ওপরে তোলার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট SUP। তাহলে ধর A স্কোয়ার প্লাস B প্লাস B স্কোয়ার, A স্কোয়ার প্লাস B স্কোয়ার, ঠিক আছে। তাহলে নিচে যে কোনো একটা টেক্সটকে যদি আমি লাইনের টেক্সট অ্যালাইনের নিচে নামাতে যাই, তাহলে হচ্ছে SUB, আর SUP হচ্ছে ওপরে তোলার জন্য সুপারস্ক্রিপ্ট। ক্লিয়ার হলো এটা? কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ওকে, এইবার এসো আজকেরটাতে। প্রথম কথা হচ্ছে আজকেরটাতে যেটা আছে সেটা হচ্ছে আমার আজকে আমরা যাব টেবিল অ্যান্ড লিস্ট। তাহলে H1 এ গিয়ে দিলাম টেবিল অ্যান্ড লিস্ট, ঠিক আছে। ওইটা দে। ওকে, টেবিল অ্যান্ড লিস্ট। ওকে, এবার দেখ আমার ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্ট আগে তৈরি করব টেবিলটা, তারপরে তো লিস্টটা। তো আমার ফার্স্ট এখানে প্রশ্ন হচ্ছে টেবিল কেন ইউজ হয়? বলতে পারবি আমরা টেবিল একটা কন্টেন্ট যখন লিখি তখন আমরা টেবিল কেন ইউজ করি? টেবিলের ইউজটা কোথায়? টেবিল কেন ইউজ করা হয়? কে বলতে পারবি? সোমেন। স্যার বলছি মানে কোনো রো বা কলামের এরকম কোনো কাজ থাকলে। এক্স্যাক্টলি, আমরা যখন কোনো ডেটাকে, হ্যাঁ সুমন বল। সুমন কিছু বলছিলি? বল, শুনছি, বল। হ্যালো সুমন, শোনা যাচ্ছে না তোর কথা। হ্যাঁ 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 বল। বলছেন স্যার, ওই সোমেনদা তো বললো, উত্তরটা দিলাম, দিতে যাচ্ছিলাম, ও দিল তো। আচ্ছা ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমার কোনো একটা ডেটা আমাকে দেয়া হলো, আমি দেখলাম সেই ডেটাটা অ্যাকচুয়াল রো অ্যান্ড কলামে ডিভাইড করা। তো যখন একটা ডেটা বা কন্টেন্ট আমার রো অ্যান্ড কলামে ডিভাইড হয়ে পড়ছে, তখন আমরা সেইগুলোকে বলবো, সেইগুলোকে আমরা টেবিলে ইনসার্ট করব সেই ডেটাগুলো। তাহলে একটা টেবিল যখন করতে যাচ্ছি, রো অ্যান্ড কলাম মানে আমার কটা রো হচ্ছে কটা কলাম হচ্ছে সেটা ফার্স্ট ডিসাইড করতে হবে। তো টেবিল যখন ক্রিয়েট হয়, টেবিল ক্রিয়েট হওয়ার সময় একটা তার বেসিক স্ট্রাকচার থাকে, আগে সেইটাতে আসি।
টেবিলের বেসিক স্ট্রাকচার হচ্ছে টেবিল স্টার্ট উইথ টেবিল, ওকে, টেবিল ট্যাগ। এইবার টেবিল ট্যাগের মধ্যে ফার্স্ট আমরা তৈরি করব প্রথম রোটা, দ্য হেডিং রো। তো দ্যাট ইজ টিআর। Within TR we will insert the column. So we create the column, but in table we create the heading column. So we just creating here the headings. So for this we need স্যার বলছিলাম তার মানে টিআর মানে টেবিল রো আর টিসি মানে টেবিল কলাম। না, আগে যেটা করছি দেখ বুঝতে পারবে। টিআর মানে হচ্ছে টেবিল রো আর টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। তো এখানে আমরা টেবিল ডেটা দেবো টিডি। এবার দেখ এখানে আমি কলামগুলো তৈরি করছি। ফার্স্ট ধর নেম, নেক্সট হচ্ছে ধর তোর অ্যাড্রেস, ফোন, আর এখানে এজ। এটা আমি ফার্স্ট ইয়েটাকে তৈরি করলাম, ফার্স্ট রোটা হয়ে গেল। তাহলে আমার দেখ এখানে টেবিলের মধ্যে রো একটা, কলাম দেখ চারটে, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে, যতগুলো টিডি ততগুলো কলাম। বোঝা গেছে কলামের কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, এইবার আমার টেবিলের বাকি ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে। তাহলে এবার এখানে যাব, ফার্স্ট হচ্ছে সেকেন্ড রো টিআর। সেকেন্ড রো এর মধ্যে আমরা এবার ডেটাগুলো দেবো। তাহলে টিডি, তাহলে ফার্স্ট কলামের হচ্ছে নেম, নেম বসলো। সেকেন্ড কলাম হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বসলো। থার্ড কলামে হচ্ছে ফোন, ফোন নাম্বার দিলে। ফিফথ কলামে হচ্ছে আমার ফোর্থ কলামে হচ্ছে আমার এজ 30। একটা ডেটা রেডি, ঠিক আছে। এবার এই যে রোটা ক্রিয়েট করলাম, এইভাবে ডেটাগুলো প্রত্যেকটাতে পড়তে থাকবে। এখানে ধর কলকাতা, দিল্লি, মুম্বাই, ঠিক আছে। দেখ আউটপুট কিরম আসছে, দেখ আউটপুটটা আসছে এরকম। বাট আমার তো টেবিলটা এরম হলে হবে না, আমাকে টেবিলটা প্রপার স্ট্রাকচারে আনতে হবে। তো টেবিলটাকে প্রপার স্ট্রাকচারে আনতে গেলে আমি ফার্স্ট যাব টেবিল ট্যাগে। এখানে গিয়ে ফার্স্ট দিচ্ছি উইথ ইকুয়ালস টু, এখানে আমি ধর দিলাম 500, 500 মানে 500 পিক্সেল, ভেতরে পিক্সেল দেওয়ার দরকার নেই। এখানে দিলাম বর্ডার 1, দেখ তৈরি হচ্ছে টেবিল। এর সঙ্গে আমি দিলাম অ্যালাইন সেন্টার, পুরো টেবিলটা সেন্টারে চলে এলো। অ্যালাইন আমি যা দেবো এটা সেটা নেবে, অ্যালাইন সেন্টার দিলে সেন্টার নেবে, লেফট দিলে লেফট নেবে, রাইট দিলে রাইট নেবে, ঠিক আছে। আমি এই উইথটা পার্সেন্টেজও দিতে পারি, 70%।
70% of your browser. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টেবিল। এইটা হচ্ছে একদম আমাদের সিম্পল টেবিল, একদম বেসিক টেবিল স্ট্রাকচার। এইবার আমি যখন এই টেবিল স্ট্রাকচারে আসছি, দেখ ফার্স্ট যে রোটা রয়েছে এই রোটা কিন্তু টেবিলের অ্যাকচুয়াল হেডিং। তো আমার যেটা টেবিলের হেডিং হবে সেটাকে আমরা করব এখান থেকে TH। আদা যাই তুই TH করলি, দেখো স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, পুরোটা মিডলে চলে গেল, ফন্ট একটু বোল্ড হয়ে গেল। তো এটা হচ্ছে TH। ভালো তো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক টেবিলের স্ট্রাকচার। এইবার এছাড়াও এর ভেতরে আরো অনেক কিছু হয়। একটা হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেবিলের এন্টায়ার কন্টেন্টটাকে আমরা 3টে পার্টে ভাগ করে দিতে পারি। 3টে পার্ট। অ্যাকচুয়াল টেবিল হয় এরকমভাবে, আদা টেবিলের স্ট্রাকচার হয় এরকম। টেবিলের মধ্যে 3খানা পা থাকে। একটা হচ্ছে টি হেড, একটা হচ্ছে টি বডি, একটা হচ্ছে টি ফুট। 3টে থাকে এরিয়া। তার মধ্যে তাহলে আমার যদি এইখানকার টেবিলটাকে আমরা সেট করি সেই মতো, ধর একদম টপ পার্টটা যেখানে আমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এটা লেখা আছে, ওটাকে আমি রাখলাম টি হেডের মধ্যে। ঠিক আছে, এটা গেল আমার টি হেডের মধ্যে। তারপরেরটা হচ্ছে টি বডি। হ্যাঁ বলতে পারবো না, ও কি দিয়ে করেছে আমি জানি না, দেরি হবে কেন, ঠিকই আছে, অত কেন ইয়ে করছিস। এটা গেল টি বডি। এবার হচ্ছে টি ফুটার। টি ফুটার হচ্ছে টি ফুট। এইটা হচ্ছে প্রপার স্ট্রাকচার। টি ফুটারের মধ্যে আবার এরকম একটা রেখে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে কাস্টমাইজ করবো আমরা। দেখ তাহলে টপের পার্টটা হয়ে গেছে। এবার আসছি আমরা প্রত্যেকটা সেলকে এবার কিভাবে মার্জ করা যায়। পার্টিকুলার সিলেক্টেড সেলগুলোকে আমি কিন্তু মার্জ করতে পারবো। কিরমভাবে? আচ্ছা এই স্ট্রাকচারটা আগে বল, এই স্ট্রাকচারটা সবাই বুঝতে পেরেছি? আগে বল এইটা বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার, বলছি স্যার এই যে ডেটাগুলো আছে ওইগুলো অ্যালাইন করা যাবে না? হ্যাঁ ওগুলো সব সিএসএস দিয়ে অ্যালাইন হবে। আচ্ছা আচ্ছা। সিএসএস দিয়ে পুরো কমপ্লিট হবে। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। ওকে, এবার দেখ এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে টেবিলে আমরা যদি লিখি
দেখ সেল স্পেসিং দিচ্ছি আমি ধর 20, দেখ গ্যাপ বাড়ছে, বাট গ্যাপটা বাড়লেও বাড়ছে কোথায়, এক একটা সেলের চারিদিকে, অর্থাৎ একটা সেলের মধ্যে আরেকটা সেলের যে গ্যাপটা বা একটা সেলের সঙ্গে তার একদম মানে মেন যে ট্যাগটা তার যে গ্যাপটা সেইটা হচ্ছে আমার এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই গ্যাপটাকে বলা হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে? দুটো হয়, একটা হচ্ছে সেল স্পেসিং হয়, আর একটা হচ্ছে এখানে সেল প্যাডিং equals to suppose 10 পিক্সেল। দেখ গ্যাপ তৈরি হলো। তো হোয়াট ইজ সেল স্পেসিং অ্যান্ড হোয়াট ইজ সেল প্যাডিং, কে বুঝেছিস? প্যাডিংটা স্যার ওই মার্জিনটা থেকে যে স্পেসটা হয়। না, যখন আমরা কোনো একটা পার্টিকুলার সেলে যখন মার্জিন দিচ্ছি, দ্যাট মিনস মার্জিনটা সেই সেলের আউটসাইডে পড়ে, ঠিক আছে? আচ্ছা আর যখন তুই প্যাডিং দিচ্ছিস একটা সেলের, সেল প্যাডিং মিনস হচ্ছে সেলের যে তোর ভ্যালুটা রয়েছে সেইটার থেকে তোর সেলের যে বর্ডারটা হচ্ছে সেইটার ডিস্টেন্স কতটা, দ্যাট ইজ দ্য সেল প্যাডিং। স্যার ওই মানে বর্ডারটা থেকে এই সেলগুলো। না হ্যাঁ, বর্ডার থেকে সেলের কন্টেন্টগুলো, হুম আর দুটো সেলের মধ্যখানে যে ইয়েটা ওইটা সেল স্পেসিং। ওটা হচ্ছে না, দুটো সেলের মধ্যখানে যে যে গ্যাপিংটা ওটা হচ্ছে সেল মার্জিন, ঠিক আছে? দুটো সেলের মধ্যখানের যে গ্যাপিংটা ওটা হচ্ছে সেল মার্জিন, সরি সেল স্পেসিং, ওটাকে এরপর বলা হবে মার্জিন, এই এরিয়াটা ওটা হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে? আর সেল প্যাডিং হচ্ছে এই যে টেক্সটটা পড়েছে আর বাউন্ডারি যেটা রয়েছে তার মধ্যে থেকে একটা গ্যাপ রয়েছে ছোট, এই গ্যাপটা হচ্ছে সেল প্যাডিং। ঠিক আছে? তাহলে টেবিলটা ক্লিয়ার হলো? একবার ভালো করে দেখে নে, 5টা মিনিট টাইম দিচ্ছি, একবার ভালো করে দেখে নে। আমি পুরো ট্যাগটা গ্রুপে ফেলছি, খুব ভালো করে চেক করে নে, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করবি, তারপর আমি তার পরেরটাতে যাব, ঠিক আছে? স্যার ফুটার বলতে কি লাস্ট রোটা যেটা? হ্যাঁ, ফুটার লাস্ট ওটাতে আমি আসছি, তার পরেরগুলোতে আমি আসছি, ঠিক আছে? চেক কর।
আরে অস্মিতা, তুই এটা দিয়েই লগ ইন করিস তো? অস্মিতা, এই নামেই লগ ইন করিস তো, না স্মলে? স্যার হ্যাঁ, জি, সেল স্পেসিং আর সেল প্যাডিং এটা একটু বলে দেবেন। আচ্ছা। সেল স্পেসিং হচ্ছে, আরে, কোথায় গেল? সেল স্পেসিং হচ্ছে এইগুলোকে এক একটা সেল বলে, এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে, টোটালটা। তো দুটো সেলের মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে সেল স্পেসিং। ঠিক আছে, দেখ আমি যদি এখানে সেল স্পেসিংটাকে বাড়িয়ে দিই, সাপোজ এখানে আমি সেল স্পেসিংটাকে 20-র জায়গায় আমি ধর 40 করে দিলাম। দেখ কোনটা বাড়লো, কি বাড়লো? এই দুটো সেলের মধ্যে গ্যাপটা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে সেল স্পেসিং। আর সেল প্যাডিং হচ্ছে এই যে কন্টেন্ট আর এই যে বর্ডার, সেল বর্ডার, দুটোর মধ্যেকার যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। ক্লিয়ার এবার? তো স্যার ওটা যদি মিডিলে নিয়ে যাই ওই গ্যাপটা, তাহলে 40 দিলে হয়ে যাবে মানে সেল প্যাডিং এ? কোনটা? ওই, এটা তো সেল স্পেসিং যেটা দিচ্ছি, এটা তো আমি জাস্ট ইয়ের জন্য দিচ্ছি, এটাকে ঠিক করার জন্য। তুই কোনটাকে মিডলে নিয়ে যাবি বল? মানে ধরুন এই যে কলকাতা লেখা আছে, তো কলকাতা আমি মিডিলে দেবো, হ্যাঁ, তো তো ওটার সেল জন্য তো সেল আলাদা, প্যাডিং। ওটার জন্য তো এখানে স্টাইল ফেলতে হবে তবে। স্টাইল, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলেই চলে আসবে। আমি ওটার জন্য কেন প্যাডিং দেবো? প্যাডিং আমার টেবিলে যে শুধু এইটুকু করেই কন্টেন্ট পড়বে তা তো নয়, অনেক সময় তো অনেক কন্টেন্টই পড়তে পারে। ধর অ্যাড্রেস, আমি তোকে অ্যাড্রেসটা লিখতে বলেছি, এবার কেউ ধর ওখানে অ্যাড্রেসের জায়গায় বড় করে অ্যাড্রেস দিয়েছে, সাপোজ এরকম, স্ট্রিট নাম্বার 41/A, GT Road, তারপর ধর এখানে লিখলাম কলকাতা, থ্যাংক ইউ, ধর 91 WB, এতখানি লেখা আছে। তাহলে এটা যখন আসবে, এটা নিশ্চয়ই এরকম আসবে, ঠিক আছে? তাহলে এইবার আমি যদি প্যাডিং দিতে চাই, তাহলে আমার প্যাডিংটা তো চারদিকে টোটাল প্রপারলি পড়তে হবে, বুঝতে পেরেছিস? স্যার বলছি ওই সেল প্যাডিং এ কি পিক্সেল ওয়ার্ডটা লিখতে হবে? না, কোথায় আমি পিক্সেল তো দিইনি তো এখানে। ও সরি, পিক্স হবে না, ওটা লেখার দরকার পড়ে না। স্যার সেল প্যাডিংটা কোনটা একটু মানে বুঝতে পারছি না, এটা মানে সেল স্পেসিংটা বুঝতে পেরেছি। সেল প্যাডিং বুঝতে পারছিস না? দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এবার বোঝা গেছে সেল প্যাডিং কোনটা? হ্যাঁ কোনটা? স্যার ওই সেলটা যেটা চওড়া হলো। যেটা চওড়া হলো না, এই যে এইটা হচ্ছে সেল প্যাডিং। এই যে ব্লু এরিয়াটা দেখছিস, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছিস হাইলাইটেড, এটা হ্যাঁ হচ্ছে সেল প্যাডিং। অর্থাৎ সেল প্যাডিং ভেতরে পড়ে। সেল প্যাডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি
যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আর সেলের যে বর্ডার, এই দুটোর মধ্যেকার যে গ্যাপটা, ওইটাকে বলা হয় সেল প্যাডিং। আর সেল স্পেসিং হচ্ছে তোর দুটো বাইরের। হ্যাঁ বাইরে, এক্স্যাক্টলি সেলের বাইরে, অর্থাৎ দুটো সেলের মধ্যে যে গ্যাপটা, সেইটা হচ্ছে সেল স্পেসিং। ওকে, ওকে। স্যার বলছিলাম এখানে ব্রাউজারের মধ্যে আপনি এর লাইনগুলো কি করে আনলেন, রুলার গুলো? ওগুলো কি করে আনলাম? টেবল। এখানে একটা ইয়া আছে, এখানে আমরা যখন ফায়ারফক্সে ইউজ করব তখন F12, ঠিক আছে, F12 মারার পর এইখানে হচ্ছে এই যে এটাকে বলা হয় ডেভেলপার টুল। এবার এইখানে তোর পুরো কোডটা দেখিয়ে দেবে, যে পেজটা অ্যাক্সেস করছি সেই পেজের পুরো কোডটা এখানে দেখাবে। এইবার এইটা যেটা আছে পিক অ্যান এলিমেন্ট ফ্রম দ্য পেজ, এটা ক্লিক করবি, ক্লিক করে যে এলিমেন্টটাকে ধরবি সেই এলিমেন্টটা এখানে যেটা ধরবি সেটা দেখাবে, ঠিক আছে। আমরা এটা ইউজ করি যখন তোর কোনো একটা এলিমেন্টের স্টাইল আপডেট করা হয়, কি স্টাইল দেওয়া আছে না আছে জানার জন্যে, এরকম বিভিন্ন কারণে এটাকে ইউজ করা হয়। স্যার ক্রোমেও তো F12। ক্রোমেও আছে, হ্যাঁ, ক্রোমেও F12। ক্রোমেতেও F12 একই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট গেল, এবার এটাতে আসি। নেক্সট, তো আমার মোটামুটি ধর আমার সেলটা এরকম হয়ে আছে, ঠিক আছে। এইবারেতে আমি চাইছি কি এখানে তোর অনেক সময় কি হয়, মার্জ করা হয় সেলকে, অনেক সময় আমরা সেলকে মার্জ করি। যেমন ধর সাপোজ প্রথম দুটো সেলেরই নেম সেম বাট ডেটাগুলো আলাদা, আদার্স ডেটাগুলো, ঠিক আছে। প্রথম দুটো সেলের ডেটাগুলো আলাদা বাট শুধুমাত্র নামটা সেম, তাহলে সেক্ষেত্রে আমার নামটাকে দুবার লিখতে হচ্ছে। আমি এইটা না করে, দুবার না লিখে আমি এটাকে অন্যভাবে করতে পারি। কিভাবে? আমি প্রথম যেটা, এইটা যেটা, এটাতে আমি গিয়ে লিখে দিলাম, আরে ওটা কি বলে রে, রো স্প্যান 2, আর কি করলাম দ্বিতীয়টা থেকে ওই টিডিটাকে বাদ দিয়ে দিলাম, ফার্স্টের টিডিটাকে, তাহলে দেখ এটা এরকম হয়ে যাবে। রো স্প্যান মানে হচ্ছে কটা রো নিয়ে মার্জ হবে, তো আমি লিখেছি রো স্প্যান 2 মানে দুটো রো নিয়ে মার্জ হচ্ছে, ঠিক আছে। আমি চাইছি এই যে ফুটার যেটা আছে আমার এখানে একদম নিচে, আমি চাইছি ফুটারটাকে আমি তার ফুটারের কিছু কন্টেন্ট ফেলবো, তো টি ফুটে আমার দুখানা কন্টেন্ট পড়ে আছে। আমি চাইছি এইটা টোটালটা একটা রো থাকবে, মানে এইটা পুরোটা একটাই কলাম থাকবে, বাট আমি যদি এখান থেকে এখন ডিলিট করে দিই পুরো জিনিসটা ঘেঁটে যাবে। তো সেই জন্যে ফার্স্ট যেটা আছে কলামটা সেটাতে গেলাম, গিয়ে দিলাম কল স্প্যান। এবার কটা নিয়ে হচ্ছে দেখ, স্ট্রেচ কটা অবধি হচ্ছে, কী হবে ভ্যালুটা, কটা অবধি স্ট্রেচ হচ্ছে, 4টে না 4টে, তাহলে এখানে কল স্প্যান 4, এগুলোকে ডিলিট করে দে।
দেখ কসপ্যান 4, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখ, আমি ধর এটা কসপ্যান 4 না করে নর্মাল রাখলাম। এইবার আমি এমনভাবে চাইছি এই চারটে নিয়ে, অর্থাৎ এই 1 2 3 4টে নিয়ে একটা রো কলাম হবে, বাকি এ দুটো যেমন দুটো দুটো আছে সেরকম থাকবে। তাহলে এই যে দ্বিতীয়টা আছে এখানে লিখছি কল স্প্যান 2 রো স্প্যান 2 দিয়ে, যেহেতু রো কলামে যাচ্ছে সেকেন্ড কলামটাকে মুছে দাও, এখান থেকে এই দুটোকে মুছে দাও। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। অস্মিতা ভুল ভাল ইয়েতে লগ ইন করেছে, এই মেয়েটাকে বললে না। এগুলো লিখে রাখলেও মনে থাকবে না স্যার, প্র্যাকটিস ছাড়া হবে না। এগুলো প্র্যাকটিস ছাড়া হয় না, এগুলো প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ তোর আইডিটা ঠিক কর। স্যার আমার যে খুব অসুবিধা হচ্ছে, প্রথমবার ল্যাপটপ থেকে লগ ইন হলাম তো সেটিংসে কিছু ঠিক করা নেই। আমি পরের দিন থেকে আমি ভালো করে মেল আইডি দিয়ে আমি লগ ইন করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই ল্যাপটপ থেকে লগ ইন হয়েছিস, তার মোবাইলটা থেকেও লগ ইন করে রাখ। ওকে স্যার, ওকে। ঠিক আছে, তা না হলে অ্যাটেন্ডেন্সটা পাবি না। ওকে ওকে স্যার। আর এর মধ্যে ল্যাপটপের এটা ঠিক করে নিবি, সেটিংটা। হ্যাঁ স্যার। তো ল্যাপটপের সেটিং ঠিক করার কিছু নেই, তোর শুধু উইন্ডোজে গিয়ে দেখ, এখানে গিয়ে যখন তুই ক্রোম খুলছিস না, ক্রোম দিয়ে তো করবি, ক্রোমে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবি, তাহলেই হবে। হ্যাঁ স্যার, ফার্স্ট বার করছি তো মানে টাইমের মধ্যে আমি বুঝতে পারছি না কি আচ্ছা করব। ঠিক আছে, ওটা ধীরে সুস্থে করে রাখবি, পরে দিয়ে প্রত্যেকবার ওটা দিয়েই লগ ইন করবি, তাহলেই হয়ে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, ওকে। মোবাইল থেকে জয়েন করে যাও। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ অবশ্যই এটা প্র্যাকটিস লাগবে, এটা প্র্যাকটিস লাগবে, তা না হলে হবে না। প্র্যাকটিস ছাড়া এগুলো হয় না, রোজ প্যান কস প্যান এগুলো সব প্র্যাকটিস ছাড়া তো হয় না। আমরা উইথ দিতে পারি, সব কিছু দিতে পারি, বর্ডার ফর্ডার যেগুলো দিচ্ছে সব ঠিক আছে, বাট আমাদের প্র্যাকটিসটাও কিন্তু ম্যান্ডেটারি এখানে। তো এগুলো প্র্যাকটিস ছাড়া হবে না। তবে একটা জিনিস কি, এই করতে করতেই শিখবি, সিএসএসটা যখন আসবে তখন তোর সিএসএস যখন হবে তখন এই ট্যাগগুলোই আবার ইউজ হবে, তো এইগুলোই শিখে যাবি, এই করতে করতেই শিখে যাবি, ইউজ করতে করতে শিখে যাবি পুরোটা। ঠিক আছে, এই মুহূর্তে জাভাস্ক্রিপ্টটা কি এই ট্যাগ? হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা নয়, তোর ইয়েতে সিএসএস যখন করবি তখন তো লাগবে। সিএসএস তো এইচটিএমএল ছাড়া তো ইউজ হবে না। স্যার জাভাস্ক্রিপ্ট তাহলে কোনটাকে বলে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে, আমি দেখাচ্ছি, আমার এখানে আছে, দেখাচ্ছি দাঁড়া। বেশিরভাগ স্যার অ্যানিমেশনের কাজ করে তো জাভাস্ক্রিপ্ট। না জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই অ্যানিমেশন নয়, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা এফেক্ট দেওয়া হয়। এই দেখ এই ধরনের দেখ, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এখানে জাভাস্ক্রিপ্টের অনেক রকম কাজ আছে। যেমন এই জাভাস্ক্রিপ্টে ভালো ভালো কিছু সাইট বলুন যেগুলো থেকে মোটামুটি কোড পড়ে দেখতে পাবো। আগে শেখ তারপর। হ্যাঁ দেখ এখানে যেমন এটা আছে, আমি যদি এখানে সাবমিট কোয়ারি করি, দেখ এখানে আছে এন্টার ইওর নেম। ঠিক আছে, তুই যতক্ষণ না এটাতে নাম এন্টার করবি ততক্ষণ তোকে ছাড়বে না। আবার সাবমিট করলে দেখ এন্টার ইওর ইমেল। এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে স্যার এই অ্যাকশনগুলো। হ্যাঁ দেখ এন্টার ভ্যালিড ইমেল, অর্থাৎ এই যে আমার একটা ইভেন্ট হচ্ছে, আমি যখন সাবমিটে কোয়ারি করছি তখন এগুলো চেক হচ্ছে। তো তাহলে আমি যখন একটা ইভেন্ট ঘটছে তার এগেনস্টে যখন কোনো আমি ডাইনামিক অ্যাকশনকে অ্যাক্টিভ করাচ্ছি তখন আমার জাভাস্ক্রিপ্ট লাগে। ঠিক আছে।
এইগুলো হচ্ছে হ্যাঁ স্যার। জাভাস্ক্রিপ্ট, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে কোয়ারি, জাভাস্ক্রিপ্ট দিয়েই হয়। যে কোয়ারিটা হচ্ছে রেডিমেড প্লাগইন, এগুলো হচ্ছে যে কোয়ারির কাজ। এবার তোদের যখন ধর কোনো ইয়ের ওপর কাজ করবি, এরকম তোর গোটা প্রজেক্টের ওপর তোকে কাজ করতে হবে এরকম। এবার এইগুলোর ওপর তোর জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই হবে। যেমন ধর এইখানে ন্যাভিগেশনটা আছে, এখানে নিয়ে গেলাম, এখান থেকে ড্রপ ডাউন নামবে, বা এটাতে আমি ক্লিক করলাম, এখান থেকে তো ড্রপ ডাউন খুলে চলে এলো, এইগুলো বুঝলি, ওইগুলো জাভাস্ক্রিপ্ট দেওয়া হবে, ওইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তোরা এখন জাভাস্ক্রিপ্ট হচ্ছে থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এইচটিএমএল, সেকেন্ড স্টেপ হচ্ছে সিএসএস, থার্ড স্টেপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর জেকোয়ারি। ফাইনালি বলছি স্যার সার্ভার সাইডের কোনো ল্যাঙ্গুয়েজ নেই তো আমাদের? না, সার্ভার সাইডের নেই, সার্ভার সাইড হচ্ছে ব্যাক এন্ডে পড়ে। আচ্ছা, মানে আমাদের শুধু ক্লায়েন্ট সাইড গুলো। তোদের শুধু ক্লায়েন্ট সাইড। ওয়েব ডিজাইনিংটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে তো সার্ভার সাইড। সেখানে তো পিএইচপি থাকবে, তোর এসকিউএল থাকবে, তারপর তো ফুল স্ট্যাকের যদি যা কেউ রিয়াক্ট থাকতে পারে। বলছি স্যার, ওই যেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার যারা থাকে ওরা তো মনে হয় খুব সম্ভবত যারা কম্পিউটার সায়েন্স এসব নিয়ে পড়ে তাদের জন্য নাকি ওটা মানে না বুঝতে না, সুবিধা? সেরকম কোনো ব্যাপার নেই। ব্যাক এন্ড ডেভেলপার যারা হয় বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোকে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ব্যাক এন্ড ডেভেলপার হতে গেলে তোকে মেনলি পিএইচপি, তারপরেতে তোর কি বলবো .NET, ASP, এইগুলো হচ্ছে চলে। আচ্ছা, যদি সিএমএস এ কাজ করতে যাস তাহলে তোকে ডেটাবেস জানতে হয়, সেখানে হচ্ছে ডেটাবেস ম্যানিপুলেশনের জন্যে তোর এসকিউএল, ওরাকেল এই দুটো লাগে। আর এখন যেগুলো হচ্ছে পাইথন এসে গেছে ডেভেলপমেন্টের জন্য, জাভা আছে, স্যার নোড জেএসটাও তো কাজ হচ্ছে। নোডটা, হ্যাঁ ওই তো নোড, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, এগুলো সব কটা কাজে লাগে। তো ওগুলো কি আমরা পারবো না? পারবি না নয়, ওগুলো হচ্ছে শিখতে হবে, কিন্তু লোকে ফার্স্ট আগে ফ্রন্ট এন্ড শেখে, তারপর আস্তে আস্তে শেখে। আমি স্যার অনুদীপ থেকে শেখায়? অনুদীপ থেকে আমাদের সেন্টারে নেই, অন্য সেন্টারে থাকতে পারে, একবার খোঁজ নিতে হবে তাহলে। ওকে স্যার। তোর এমনিও আমার অন্যান্য জায়গাও জানাশোনা আছে যেখানে এগুলো শেখায়। তোর আগে এটা কমপ্লিট কর, তারপর আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, আমি বলে দেবো। মানে যেটা আমরা বলছি যে মানে বেসিকটা, এই বেসিকের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে প্রাইমারি যে কোনো একটা ছোট জব বা যাই হোক ফার্স্ট টাইম যেটা হচ্ছে হ্যাঁ এক্সপিরিয়েন্স। দেখ, শেখার নিয়ম হচ্ছে যে আগে প্রাইমারি স্টেজটা শেখো, ঠিক আছে? মানে শিখে নিয়ে কোনো একটা জবে ঢুকে এইবার তুই কি ধরনের অপরচুনিটি পাচ্ছিস সেইটার ওপর বেস করে তোকে ডেভেলপ করতে হবে নিজেকে, ঠিক আছে? আমি যখন শিখেছিলাম আমি মেনলি এইচটিএমএল, সিএসএস এই সবগুলোই শিখেছিলাম। তারপরেতে আস্তে আস্তে আমাকে পরে পিএইচপি তুলতে হয়েছিল, আমাকে ওরাকেল তুলতে হয়েছে, তোর এসকিউএলে কাজ করতে হয়েছে, পিএইচপিতে ব্যাকএন্ডে কাজ করেছি, .NET এ কাজ করেছি। এগুলো আমাদের আস্তে আস্তে কোম্পানি থেকে ট্রেনিংও দেয়, বিভিন্ন কোম্পানি তোকে ট্রেনিং প্রোভাইড করবে, আর তার সাথে সাথে তোকে নিজেকে তো একটু অ্যাক্টিভ হতেই হবে। স্যার ওগুলো কি কোয়ালিফিকেশন বিটেক লাগে নাকি? না কলকাতা না এমনি? আর কি বলছিস বল? বলছি, আপনি কি যেখানে আপনার বাড়ি আর কি মানে বর্ধমান যেখানে আগে থাকতেন, তো সেখান থেকে শিখেছিলেন নাকি এমনি কলকাতা কোন ইনস্টিটিউট থেকে? না, আমার ফার্স্ট শেখা হচ্ছে তো ইয়ে থেকে, কি বলে, এনআইটিতে। আমি এনআইটি স্টুডেন্ট। আমার মেন কোর্স ছিল তোর ইয়ে কি বলে, তো জিএনআইটি মানে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, যেটা আমার 3 বছরের ডিপ্লোমা। সেখানে তোর এইচটিএমএল, সিএসএস ছিল, ফার্স্ট সেমিস্টারে ছিল বেসিক, মানে তোর এমএস অফিস, এইচটিএমএল, এইসবগুলো ছিল। তারপর সেকেন্ড সেমিস্টারে আমার ছিল তোর C++, তার সঙ্গে হচ্ছে তোর এসকিউএল আর ভিজুয়াল C++। থার্ড সেমিস্টার ছিল নেটওয়ার্কিংয়ের ওপর, নেটওয়ার্কিং প্লাস উইন্ডোজ আর্কিটেকচার, এইগুলো তো কি বলে ভাইরাস হ্যান্ডেলিং, মানে যেটা তো ইয়ে হয়
এথিক্যাল হ্যাকিংয়ের ওপরেও ছিল খানিকটা। আর লাস্ট সেমিস্টার ছিল তোর ভিজুয়াল বেসিক আর ভিজুয়াল জাভা। স্যার বলছিলাম আনুমানিক তো কত খরচ হয়েছে আপনার ওই 3 বছরের ডিপ্লোমাতে? আমার 3 বছরের ডিপ্লোমাতে তখনকার দিনে আমি ভর্তি হয়েছিলাম 97-এ, মানে এইচএস পাস করার পরেই। আমি কলেজ করতে করতে ওটা করেছি। কলেজও আমার কলেজে ছিল তোর অ্যাকাউন্টসে অনার্স, আর তো তার সাথে সাথে আমি এটা করেছিলাম। আমার তখনকার দিনে ফিস ছিল 55। স্যার এখনকার সময় কোথা থেকে 3 বছর এইটা সাপোজ ধরুন কত খরচ হতে পারে? 2 লাখের কাছাকাছি মিনিমাম। বলছি স্যার আপনি কি প্রথম থেকে অনুদ্বীপে জব করছেন না আগে কোনো কোম্পানিতে ছিলেন? না, আমি অনুদ্বীপে জব করছি তোর 2019 থেকে। 2019-এর জানুয়ারিতে আমি জয়েন করেছি। আমি তার আগে ইন্দাসনেট টেকনোলজি সেক্টর 5, ওখানে আমি ছিলাম তোর ওয়ার্ডপ্রেস ডিপার্টমেন্টের টিম লিড। মানে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করতাম। স্যার বলছি যে ডেভেলপার হতে গেলে কোয়ালিফিকেশন এইচএস হলে হবে না? না, ডেভেলপার হতে বিটেক গেলে গ্র্যাজুয়েশনটা একটু মানে দরকার। কারণ হচ্ছে তোর যখন অ্যাকচুয়ালি কী হয়, তোকে তো ফরেন ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? তো যখনই তুই ফরেন ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে যাবি, ফরেন ক্লায়েন্টের কাছে সিভি যায়। তো সেখানে একটু কোয়ালিফিকেশানটা যদি গ্র্যাজুয়েট হয় সেখানে বেটার, যে কোনো জবের ক্ষেত্রে। স্যার নর্মাল গ্র্যাজুয়েট না ইঞ্জিনিয়ারিং এর কোনো এনি গ্র্যাজুয়েট? গ্র্যাজুয়েট, ওরা অত দেখে না, ওরা দেখে গ্র্যাজুয়েট ব্যাস, এনি গ্র্যাজুয়েট। আমি তো নিজে কমার্স গ্র্যাজুয়েট। আমার তো আচ্ছা, তাহলে আপনি এখানে তাহলে মোটামুটি 3 বছর করছেন, চাকরি করছেন এখানে অনুদ্বীপে? হ্যাঁ, অনুদ্বীপে 3 বছর। স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম আমাদের কলেজে তো এমনি সাবজেক্ট হিসাবে জাভা পাইথন সাইবার সিকিউরিটি সবই আছে। তো যখন চাকরির ক্ষেত্রে কি মানে কলেজের ওই যেগুলো শিখেছি ওইগুলোই লাগবে নাকি আদার্স ভাবে কোনো এক্সট্রা আমাদের ওই ডিপ্লোমা করে রাখতে হবে? এক্সট্রা দেখ, প্রথম কথা হচ্ছে জবের ক্ষেত্রে কোনটার ওপর তুই যাবি বা কোম্পানি কোনটার ওপর। আজকে ধর সাপোজ তুই জাভা পাইথন শিখছিস, ঠিক আছে? এবার একটা টাইম আসতেই পারে যে জাভা পাইথনে তোর ভ্যাকেন্সি হয়তো ক্লোজ হয়ে গেল, তখন কি করবি? বা স্যাচুরেট হয়ে গেল, তখন কি করবি? কোম্পানি Yes, sir. সবসময় দেখে যে আমি যে ক্যান্ডিডেটকে নিচ্ছি সেই ক্যান্ডিডেটকে আমি কতটা ইউটিলাইজ করতে পারবো। প্রাইমারি টার্গেট ধর জাভা পাইথন, বাট দেখা গেল যে একটা ক্যান্ডিডেট আছে যে জাভা পাইথনে খুব ভালো, বাট তার আদার্স কোনো নলেজ নেই, ঠিক আছে? আর একটা ক্যান্ডিডেট দেখা গেল যে তাকে আমি যদি জাভা পাইথনে নিই, তার নলেজটা হয়তো এখন কম, বাট তাকে আমি যদি ট্রেন্ড করি সে তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে আমাকে সে আদার্স সাইডেও অনেক কিছু সাপোর্ট দিতে পারবে ডেভেলপমেন্টে, ঠিক আছে? সেই রকম ক্যান্ডিডেট হলে কোম্পানি সবসময় তাকে বেশি প্রেফার করবে। কারণ যে কোনো ফ্রেশার ক্যান্ডিডেটকে সবসময় শেখাতে হয়। তো একটা ফ্রেশার ক্যান্ডিডেটকে যখন শেখাতেই হবে, আমি সেরকম ক্যান্ডিডেটকেই প্রেফার করব যাকে দিয়ে আমি মাল্টিপল কাজ একসঙ্গে করাতে পারবো, চাইলে আমি করাতে পারবো। কোনো কোম্পানি চায় না যে আমি আমার ক্যান্ডিডেটটাকে অফিসে আইডেল বসিয়ে রাখি, ঠিক আছে? কারণ তাকে স্যালারি দিতে হবে, তার স্যালারি তুলতে হবে। এবার ধর বাই চান্স এরকম হলো যে তোর জাভা পাইথনের কাজ জন্য তোকে নিল, তারপর ধর প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট প্রজেক্টটা আসতে ধর 6 মাস বাকি। তাহলে সেই 6 মাস তোকে তো কোম্পানি বসিয়ে রাখবে না, তখন তোকে রিলিজ করে দেবে। আবার যখন প্রজেক্ট আসবে তখন আরেকজনকে নিয়ে নেবে। কিন্তু তোর যদি এক্সট্রা স্কিল থাকে তখন সেই 6 মাস কোম্পানি কী করবে? কোম্পানি দেখছে যে আমার এই ছেলেটা ভালো কাজ করছে, ছেলেটা আমার মেয়েটা যখন আমার ক্যান্ডিডেটটা ভালো কাজ করছে, তখন কি করে, এখন যেহেতু হাতে প্রজেক্ট নেই, একে অন্য প্রজেক্টের সাথে ইনভলভ করো, যাতে ও নতুন কোনো টেকনোলজি স্টাডি করে যেটা খানিকটা জানে সেটাকেই আরও পলিশ করে তুলে নিতে পারে। হয়তো দেখা গেলো তুই জাভা পাইথনের সাথে সাথে ডেটাবেসে কাজ করতে জানিস, তো তোকে সেখানে ঢুকিয়ে দিল, তুই আস্তে আস্তে ডেটাবেসটাকে তুলে নিবি। এইবার তুই যখন নতুন প্রজেক্টে ঢুকবি, তোর দুখানা স্কিল একসঙ্গে গিয়ে জড়ো হচ্ছে। এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়। আজকে একটা এমপ্লয়ি যখন তুই মার্কেটে যাচ্ছিস, তুই মার্কেটে গিয়ে যখন
কোনো কোম্পানির সঙ্গে ডিল করছিস, আলটিমেটলি নিজেকে সেল করছিস, নিজের স্কিলটাকে সেল করছিস তো। ইয়েস স্যার। তো সেইখানে নিজের স্কিল সেল করতে গিয়ে তুই যখন ডিমান্ড করবি, সেই ডিমান্ড করার পেছনে তোর তো যুক্তি থাকতে হবে। কোনো কোম্পানি তোকে বললো তুমি শুধু জাভা পাইথন জানো, আমি তোমাকে 5,000 টাকা দেবো, তুই জয়েন করবি? নিশ্চয়ই জয়েন করতে চাইবি না। স্বাভাবিক যে আমি জাভা পাইথন জানি, আমি কেন অত কমে যাব, আমি 10-এর নিচে যাব না। এবার তুই যখনই তুই বলবি যে আমি 10 আমার ডিমান্ড, তখনই কোম্পানি বলবে তুমি জাস্টিফাই করো ডিমান্ডটাকে, তোকে জাস্টিফাই করতে হবে। তো ফ্রেশার হিসেবে তুই জাস্টিফাই করতে পারবি না, বাট যখন তোর 6 মাস কি 1 বছর তোর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, তখন তুই জাস্টিফাই করতে পারবি। কিন্তু যদি তোর মাল্টিপল স্কিল থাকে, মাল্টিপল জিনিস জানা থাকে, সেক্ষেত্রে একটা জাস্টিফিকেশানের জায়গা থাকে যে স্যার আপনি আমাকে 10 দেবেন, তার কারণ হচ্ছে আমি যেমন জাভা পাইথনে কাজ করতে পারি, তার সাথে সাথে আমি কিন্তু আদার্স এই সফটওয়্যারগুলোতেও কিন্তু কাজ করতে পারি সমান তালে। হয়তো একটু আমার টাইম লাগতে পারে রিদিমে আসতে, বাট এগুলো আমি জানি, যেগুলোতে আমায় হয়তো 1-2 দিন গাইড করলে আমি পুরোটা করে নেবো। তো সেক্ষেত্রে এটা কোম্পানির প্রফিট। এই জায়গাগুলো জাস্টিফিকেশানের জায়গা আছে। আজকে যদি ধর আমি কোনো জায়গাতে যদি ইন্টারভিউ দিই ডেভেলপমেন্টের জন্য, সেখানে আমাকে যদি বলে যে তোমাকে আমি এই স্যালারি দেবো, আমি একটা পার্টিকুলার স্যালারির নিচে আমি কোথাও জয়েন করবো না। তার কারণ হচ্ছে আমি জানি আমি এই স্কিল আমি জানি, আমি পুরো ওয়েবের ফ্রন্ট এন্ডে কাজ করতে পারি, তার সঙ্গে ব্যাক এন্ডে কাজ করতে পারি। তো সেখানে আমি যদি নিজে ফ্রিল্যান্সিং করি, সেখানে আমার প্রচুর টাকা ইনকাম হয়, তাহলে আমি সেই টাইমটা কেন একটা কোম্পানিতে গিয়ে ওয়েস্ট করবো? তো সেক্ষেত্রে আমাকে কোম্পানি যদি সেই সাফিসিয়েন্ট স্যালারিটা দেয়, তবেই না আমি সেই কোম্পানিতে যাব। তো প্রত্যেকটা জিনিসের পেছনে তো জাস্টিফিকেশান থাকতে হবে। তুই যেটা বললি না, তার পেছনে তোকে জাস্টিফিকেশান থাকতে হবে যে আমি কি শিখছি। আমি যদি জাভা পাইথন ধর আমি আজকে পার্টিকুলার একটা জিনিস শিখে এক জায়গায় জব পেলাম, তারপরে আমাকে নিজেকে ডেভেলপ করে নিতে হবে, তবে আমি সেখানে গিয়ে মার্কেটে গিয়ে দাঁড়াতে পারবো। এবার সেটা ডিপেন্ড করছে যে আমি কোন দিকে যাব। তুমি ফ্রন্ট এন্ডে আসতে পারো, তুমি ফুল স্ট্যাকে থাকতে পারো, ব্যাক এন্ডে যেতে পারো, ডেটাবেস ম্যানেজমেন্টে যেতে পারো, সিএমএস সিস্টেমে যেতে পারো, যে দিকটা তোর ঠিক লাগবে। এআই এ যেতে পারিস, যেটা তোর মেশিন লার্নিং, সেখানে যেতে পারিস। ওকে, জিনিসটা এইভাবে চ্যানেলটা ক্রিয়েট হয়। প্রথম আগে বেসিকটা শিখে ঢুকতে হয়, তারপরে এবার তুই মার্কেটে ঢুকলে বুঝতে পারি যে মার্কেটে কোন কোন জিনিসটার ডিমান্ড আছে, সেই মতো নিজেকে রেডি করতে হয়। স্যার বলছি ফ্রিল্যান্সিংটা একটু শিখিয়ে দেবেন কেমন করে ফ্রিল্যান্সিং পরে? শেখানোর কিছু নেই, ফ্রিল্যান্সিংটা কেউ শেখায় না। ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইট থাকে, মেন হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্লায়েন্ট ধরতে হয়, পরিষ্কার কথা। ফ্রিল্যান্সিং তো এক্সপিরিয়েন্স না হলে করাও যাবে না, কেননা ফ্রিল্যান্সিং এ তো সবসময় ক্লায়েন্ট দেখবে যে তোমার মানে কি আগে করেছো। এক্স্যাক্টলি, তোমার স্কিল লেভেল কি আছে। তুমি যখনই ফ্রিল্যান্সিংয়ে যাবে, তোমাকে ফার্স্ট ক্লায়েন্ট দেখবে তোমার স্কিল কি আছে। তো এক্সপিরিয়েন্স না হলে তুই সেই জায়গাটাতে যেতে পারবি না। ফ্রিল্যান্সিংয়ে যেতে গেলে আগে তোকে ছোটো ছোটো প্রজেক্টে কাজ করতে হবে বিভিন্ন। বিহান্সে একটা প্রোফাইল খুলো দিয়ে, বা লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলো দিয়ে, সেখানে তোমার কাজগুলোকে পোস্ট করো, তবে ফ্রিল্যান্সিং এর কাজ পাবে। কাজগুলো পোস্ট করো বলতে সেই সব কাজই পোস্ট করতে হবে যে কাজগুলো তুই নিজে করছিস। হ্যাঁ, নিজে কাজ করো, কোনো জায়গা থেকে এবং কপি ক্রিয়েটিভিটি করে কাজ হতে হবে। হ্যাঁ, এবং ক্রিয়েটিভিটি কাজ হতে হবে, না হলে হবে না। এরকম নয় যে আমি কোনো একটা জায়গায় দেখলাম, দেখে আমি সেটাকে কপি করে বসিয়ে দিলাম, তা নয়। হ্যাঁ। নিজস্ব থাকতে হবে, তবে তুমি গিয়ে সেই জায়গাতে গিয়ে দাঁড়াতে পারবে। ওকে স্যার। ঠিক আছে? দাঁড়া, হ্যাঁ বলছি রিলোকেট যারা হয়, মানে ধরুন আমার বাড়ি কৃষ্ণনগর, হুম, এটা যদি ধরুন রিলোকেট আমি কলকাতায় বা আদার্স কলকাতার সাইডে হাওড়া হুগলি যাই হোক কোথাও কোনো কোম্পানিতে আমি
মানে অ্যাপ্লাই করলাম, আমাকে ফ্রেশার হিসাবে নিল, তো সেক্ষেত্রে কি কিছু বেনিফিট পাওয়া যায়, মানে বেনিফিট মানে যেহেতু রিলোকেট পার্সন বলে এরকম? কিছু কিছু কোম্পানি দেয়, কিছু কিছু কোম্পানি রিলোকেটেড ইয়ে দেয়, এবার সেটা কোম্পানির রুলসে থাকতে হবে তবে। The end. And. দেখ আমি তোদের একটা ডিজাইন দেখাচ্ছি, ডিজাইনটা হচ্ছে আমার দাঁড়া এক মিনিট। Six 61941 দেখ এইখানে আমি তোদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, এখানে তোরা দেখতে পাবি। এখানে ডিজাইনের মধ্যে এখানে দেখ এই একটা ডিজাইন আছে, যে ডিজাইনটা তোর ফ্রিল্যান্সিং এর ডিজাইন। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইটের ডিজাইন, ঠিক আছে? এবার এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা করার পর এইগুলোতে সব মানে অ্যাক্টিভ হবে, এখানে ধর সাব মেনু হবে, এখানে এইটা ধর স্লাইড হবে, তারপর এইখানে ধর এটা এরকম দেখাবে না, এটা তো এমনি নর্মালি ছোট ছোট থাকবে, যেটা ক্লিক করবে সেটা এরকম নামবে। আচ্ছা স্যার এই নিচের ছবিটা কি বানানো? কোনটা? এইটা? এইটা? হ্যাঁ। না না, এটা ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা। এই লেখাটা আমাদেরকে লিখতে হয়েছে, বাট ছবিটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে? এখানে দেখ এই পরপর স্লাইডিং হবে, এই এরিয়াটা, এই পুরো এরিয়াটা স্লাইডিং হবে, এই এরিয়াটা পুরোটা স্লাইড হবে এখানে, ঠিক আছে? এটা পুরো স্লাইড হবে, এরকমভাবে ওর পুরো জিনিসটাকে করা। ঠিক সেমভাবে আর একটা আছে দেখ, এইখানে হ্যাঁ দেখ এইটা যেটা রয়েছে, এই পেজটা হচ্ছে এই যে ওপরের পার্টটা, এই ওপরের পার্টটাতে অনেক কিছু আছে। এই টপ পার্টটা প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং ক্লিকেবল, ঠিক আছে? প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা বিল্ডিং আলাদা আলাদা। আচ্ছা এখানে প্রত্যেকটা অ্যানিমেটেড, অর্থাৎ এইখানে তোর এই মেঘগুলো সরবে, বেলুনটা নড়বে, ঠিক আছে? এখানে আমার এইচটিএমএলটা করাও আছে, এটা স্টার্টিংয়ের এইচটিএমএলটা করা আছে, আমি দেখাচ্ছি। এটা নামক দিয়ে আমি দেখাচ্ছি। তো এটার কেসটা হচ্ছে যে এটার ক্ষেত্রে তোর এবার এর ভেতরে আমার বিভিন্ন তোর পেজ আছে, আরও এতগুলো পেজ আছে, এগুলো সব হচ্ছে ইনার পেজ, সব প্রত্যেকটা দেখ ইনার পেজ এক একটা, ঠিক আছে? তো এইগুলো কি হয়, এগুলো সব হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ, এগুলো তোর ক্লায়েন্টের কাছে করে সেগুলোকে পাঠাতে হয় আমাদেরকে। সার্ভার আছে, সার্ভারে আমরা তুলে দিই, সেখান থেকে দেখে নেয়। স্যার আমরা ফ্রেশাররা কিরকম মানে কাইন্ডলি দেখাবো? দেখ ফ্রেশারের কাজ হচ্ছে মেনলি প্রথম দিকে ছোট ছোট প্রজেক্টে কাজ করতে হবে। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট,
প্রথমে হচ্ছে কম ভ্যালুর প্রজেক্টে কাজ করতে হবে। আগে নিজের প্রোফাইলটাকে তৈরি করতে হবে। তো প্রোফাইল তৈরি করতে গেলে ফার্স্ট আগে প্রথম টার্গেট হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, একটা অনলাইন পোর্টফোলিও বানা। বিহান্সে যেতে পারিস, বা যদি তুই অন্য কোনো জায়গায় করিস বিহান্সে বলতে পারিস, যেটা তোর লিঙ্কডইনে বললো সেখানে। আগে নিজের আগে পোর্টফোলিওটাকে তৈরি কর, তৈরি করে সেইগুলোকে শো করিয়ে, পোর্টফোলিওটাকে শো করিয়ে বিভিন্ন, প্রথম তোরা অ্যাজ এ ফ্রেশার অথবা ডেমোই বানাবি। তো বিভিন্ন ধরনের যেসব কাজগুলো জানিস সেই কাজগুলোর ওপর ডেমো ক্রিয়েট কর, এবং ভালো করে বিভিন্ন সাইট দেখ যেখানে তোর কী ধরনের কাজ হচ্ছে সেই কাজগুলোকে চেক কর। যেমন প্রিন্টারেস্ট আছে দেখার জন্য, ঠিক আছে? এখন বিভিন্ন জায়গা থেকে দেখ কী ধরনের কাজ হচ্ছে, কী ধরনের ডিমান্ড আছে, সেই মতো নিজেদের ডেমোগুলোকে ক্রিয়েট কর। ক্রিয়েট করে আগে প্রোফাইল তৈরি কর। এইবার সেই প্রোফাইল তৈরি করে বিভিন্ন সাইটে, আপওয়ার্ক বল, বিভিন্ন জায়গা থেকে ছোট 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 কম ভ্যালুর প্রজেক্ট তুলে সেইগুলোর ওপর কাজ কর। তবে তুই আস্তে আস্তে যখন তোর ইয়েটা বাড়বে, কনফিডেন্সও বাড়বে, তোর দেখবি কাজগুলোও ভালো ভালো তুই ইয়েতে দিতে পারছিস, তখন তোর ফ্রিল্যান্সিংয়ের জন্য তুই বড় বড় প্রজেক্টে যাবি। স্যার আমি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, তো ওখানে একটা প্রজেক্ট দিয়েছে, তো অনেকে এক একজনের 5 স্টার 4 স্টার এরকম রেটিং আছে, তো ওরাও বিট করেছে। হ্যাঁ, তো ওখানে আমি কিন্তু, বিট করার পরে আমাকে আর দেয়নি, তাদেরকে দিচ্ছে। হ্যাঁ তোকে তো দেবে না, আগে তো তোকে স্টার্টটা তৈরি করতে হবে। তোকে তো আগে স্টার্টটা তৈরি করতে হবে। তার জন্য তো দেখ, এখানে যদি ব্রাউজ জবস করিস, এখানে তুই ধর কিওয়ার্ড দিচ্ছিস, ধর আমি সাপোজ ধরে নিলাম HTML CSS, ঠিক আছে? দেখ এখানে আমার বিভিন্ন ইয়ে থাকে, ডেভেলপ ওয়ার্ডপ্রেস থিম। তো ওয়ার্ডপ্রেস থিম করতে গেলে তোকে HTML CSS জানতে হবে, তার সাথে PHP জানতে হবে। তো একটা এর মানে তোর অ্যাভারেজ বিল হচ্ছে $166। তো তুই এখন তো এইগুলো তো ধরতে পারবি না, তুই এই ছোটো ছোটোগুলোকে তবু হয়তো যেতে পারিস। তুই এইগুলো PSD টু রেসপন্সিভ HTML, এবার তোকে রিজনেবল কম টাকাতে করতে হবে, ঠিক আছে? এখানে দেখবি বেশি বিট পড়ে না, তাও এখানে 53টা বিটস আছে। তো আগে নিজের পোর্টফোলিওটাকে রেডি করতে হবে, তবে আস্তে আস্তে করতে 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 তারপর উঠতে হবে তোকে। স্যার পেমেন্ট ওগুলো কিরকম ঢোকে? পেমেন্ট হচ্ছে তোর ইয়ে থাকতে হবে, পেপ্যাল থাকতে হবে, পেপ্যালের থ্রু দিয়ে ঢুকবে পেমেন্টটা হচ্ছে। পেপ্যাল আমি ভেরিফাই করেছি, বাট ফ্রিল্যান্সারে আমার কিন্তু অ্যাক্টিভেট হয়নি, ওখানে টাকা চাইছে কোথায়? ফ্রিল্যান্সারে। কত টাকা চাইছে? ওই $21 না কত এরকম চাইছে। হ্যাঁ, ওদের তো একটা চার্জ আছে, সেটা দিয়ে তো তোকে অ্যাক্টিভেট করাতে হবে। ওটা কি পার মান্থ না না না, ইয়ার? ওটা বোধ হয় অ্যাট এ টাইম নেয় ওটা ফার্স্ট। তারপরেতে হচ্ছে তুই যেরকম প্রজেক্টে কাজ করবি, সেই প্রজেক্টের ভ্যালু যখন তোর ঢুকবে তখন তোর একটা চার্জ ওরা ওখানে ইয়ে করবে, ওকে স্যার। একটা চার্জ ওখানে করবে, টাকা চার্জ করবে ওখানে, ঠিক আছে? স্যার ওই সাইটগুলোই দেখলাম পুরোপুরি নিজের ওয়ার্ক ছাড়া মানে পুরো রিজেক্ট করে দিচ্ছে সব। হ্যাঁ, ওখানে ডুপ্লিকেট ওয়ার্ক ওখানে রাখতে দেবে না। হ্যাঁ, আমি আপলোড করেছিলাম কিছু, সব রিজেক্ট করে দিই। রিজেক্ট করবেই, ওখানে সম্পূর্ণ নিজস্ব কাজ থাকতে হবে। ওটা যদি ওরা তোর চেকিং করায়, যদি কোথাও দেখা যায় যে সেম সেম কাজ আছে, ওরা কিন্তু তোরটাকে ইয়ে করে দেবে, রিজেক্ট করে দেবে। হ্যাঁ স্যার, একটা দুটো কপি করলেও সব রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, কিচ্ছু রাখতে দেবে না, কিচ্ছু না। ওখানে সম্পূর্ণ নিজস্ব কাজ থাকবে, ওখানে এছাড়া কোনো উপায় নেই। তো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট বল, ইয়েতে আপওয়ার্ক বল, ওখানে অ্যাকাউন্ট সেট করে কাজ করা অনেক চাপের ব্যাপার, কারণ এখন অনেক বড় বড় কোম্পানি ওইগুলোতে কাজ করে। তো অবভিয়াসলি তাদের পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলি ফ্রেশার হিসেবে পাওয়া খুব চাপ। খুব চাপের। ফ্রেশার হিসেবে করতে গেলে তোকে ওই ছোটো 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 কাজগুলো করতে হবে। লোকালে কিছু কাজ করলি, তারপর ধর কোনো ক্লায়েন্টের সঙ্গে ধর তোর কন্ট্যাক্ট হলো, বা তুই ধর লিঙ্কডইন ফেসবুক এইসবে দিয়ে রাখলি, সেখান থেকে কিছু কাজ পেলি,
এরকমভাবে নিজের পোর্টফোলিওটাকে আগে ক্রিয়েট করতে হবে। ওই জন্য বলে কাজ করতে করতে আগে নিজের প্রোফাইলটাকে ক্রিয়েট করে নাও। এইবার যখন তুমি দেখছো তুমি ফ্রিল্যান্সিং পুরো একদম ঠিকঠাকভাবে পাচ্ছ, তখন তুমি চলে এসো, বুঝলি? স্যার কোর্সটা শেষ হওয়ার পরে আপনার কাছে শিখবো ভালো করে আমার কাছে কি শিখবি? ফ্রিল্যান্সিংটা করা। ফ্রিল্যান্সিং করা কেউ শেখায় নাকি? ফ্রিল্যান্সিং করা শেখানো যায়? হ্যাঁ, বলতে পারিস যে ফ্রিল্যান্সিং কাজ হয়তো পেতে পারিস, কারণ আমি যে গ্রুপের সঙ্গে কাজ করি সেখানে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ছোটো ছোটো কাজ হয়, তো সেখান থেকে হয়তো দেওয়া যেতে পারে, বাট ওইটুকুই। ফ্রিল্যান্সিং আলাদা করে শেখানো যায় না। আর ফ্রিল্যান্সিং করতে গেলে তোকে আগে নিজের নলেজ বাড়াতে হবে, তোকে নলেজ বাড়াতে হবে। এইটুকুনি সাফিসিয়েন্ট নয়, যেটা শিখছিস দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। তোকে আরও নলেজ গেইন করতে হবে এখানে, তবে তুই গিয়ে এটাতে গিয়ে এগোতে পারবি। ঠিক আছে? ওকে স্যার। ওকে, অনেকক্ষণ কথা হয়েছে, এবার নেক্সট সেগমেন্টে চলো। আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে লিস্ট। একটা যখন আমার লিস্ট এলিমেন্ট থাকে, লিস্ট এলিমেন্ট মানে হচ্ছে ধর কোনো একটা বুলেটেড লিস্ট হতে পারে বা নাম্বারড লিস্ট হতে পারে। তো আমার বেসিক্যালি HTML এ লিস্ট 3 রকম হয়। একটা হচ্ছে বুলেটেড লিস্ট, সেকেন্ড হচ্ছে নাম্বারড লিস্ট, থার্ড হচ্ছে ডেফিনেশন লিস্ট। ঠিক আছে? এই 3 ধরনের লিস্ট আমরা এখানে দেখতে পাই, বুলেটেড লিস্ট, নাম্বার লিস্ট আর ডেফিনেশন লিস্ট। তো সেটার জন্য ফার্স্ট দেখ, আমরা যদি এখানে UL বুলেটেড লিস্টটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, UL। তো ফার্স্ট আমি এখানে দিচ্ছি UL, তারপর দিচ্ছি LI, LI এর মধ্যে লিস্ট আইটেম 01। এরকমভাবে প্রত্যেকটা লিস্ট আইটেম এখানে থাকবে। ঠিক আছে? এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এটাকে যদি আমি রিফ্রেশ করি, এখানে দেখতে পাবো লিস্ট আইটেমগুলো এসছে। ঠিক আছে? ওকে, এখানে আমার লিস্ট আইটেমগুলো রয়েছে। এই লিস্ট আইটেমগুলোকেই যদি আমার এই বুলেটটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এই UL এর মধ্যে লিখব টাইপ ইকুয়ালস টু সার্কেল। দেখ বুলেটটা চেঞ্জ হয়ে গেল, দেখ বুলেটটা চেঞ্জ হলো। এরকম এখান দিয়ে আমি 3খানা করতে পারি। সার্কেল যেটা ডিফল্ট সেটা হচ্ছে ডিস্ক, আর একটা হয় স্কোয়ার। এই 3টেই এটা চেঞ্জ হয়, আর কোনো চেঞ্জেস এখানে হয় না। এই 3টেই। যদি লিখি ট্রায়াঙ্গেল লিখলে হবে না? ট্রায়াঙ্গেল ডট লিখলে হবে না? হ্যাঁ, কোনটা? যদি লিখি ট্রায়াঙ্গেল টাইপ ইজ ইকুয়াল টু সার্কেলে যাবে, যদি লিখি না, এখানে সেটা হবে না। আমরা এই 3টে ছাড়া অন্য কিছু যদি করতে চাই, তখন আমরা সেগুলো CSS দিয়ে করব। CSS এ আরও অনেক অপশান অন করা যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমার নাম্বারড লিস্ট। নাম্বারড লিস্ট মানে যেখানে আমার নাম্বারিং থাকবে। নাম্বার লিস্ট হয় OL, অর্ডার লিস্ট। নাম্বার লিস্টকে বলা হয় অর্ডার লিস্ট, OL যাই করলি, দেখ নিচে 1 2 3 4 চলে এলো। আমরা এই 1 2 3 4 নাম্বারটাকেও চেঞ্জ করতে পারি। ধর সাপোজ 1 2 3 4 আছে, আমি 1 2 3 4টাকে করতে চাইছি তোর ABC, তাহলে এখানে লিখব টাইপ। এখানে HTML এই 1টা 2টো 3টে 4টে 5টা টাইপ অ্যাভেলেবেল। এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ক্যাপসে ইংলিশ ক্যারেক্টার, স্মলে ইংলিশ ক্যারেক্টার, এটা হচ্ছে রোমান ক্যাপস, এটা হচ্ছে রোমান স্মল, আর এটা হচ্ছে নর্মাল নাম্বার। এই কটা এখানে অ্যাভেলেবেল। CSS দিয়ে ল্যাটিন নাম্বার, গ্রিক নাম্বার অনেক কিছু অ্যাড হয়।
তো এখানে আমরা যদি স্মল এটা ধরি, দেখ এখানে এ বি সি ডি ই করে দিয়ে দিল, ঠিক আছে। এইবার যদি এটা আই করে দিই তাহলে রোমান নিয়ে নেবে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে টাইপ হয়ে গেল ধর নাম্বার 1। এইবার আমার না টাইপটা আমি নাম্বার রাখছি, বাট আমি শুরু করতে চাইছি ধর 101 থেকে। অনেকে এরকম দেখি ফ্যাসিনেটেড থাকে যে আমি 1 থেকে দেবো না, আমি 0 থেকে শুরু করব কি 1 থেকে শুরু করব। তখন হচ্ছে স্টার্ট 0, আরে 0 1 2 3 4 5, স্টার্টে গিয়ে 101, আরে 101 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সেম জিনিস অ্যাপ্লিকেবল টু অল। ধর আই রোমানে যাও, দেখ রোমানেও সেম। তাহলে এবার আমাকে একটা কথা বল, আমি যদি এটা এবিসিডি করি, এতে তো তোর ক্যারেক্টার হচ্ছে 26টা, তাহলে আমি যদি 101 থেকে স্টার্ট করি তাহলে এতে কত দেখাবে, কি দেখাবে? আরও সোজা করে দিচ্ছি, এতে ক্যারেক্টার হচ্ছে 26টা, আমি এখানে দিলাম স্টার্ট ফ্রম 27, তাহলে লিস্টের প্রথমটা কি আসবে? ডবল এ স্যার জেড এ কেন জেড? জেড মিনস 26, এ মিনস 1। ডাবল এ, তার কারণ হচ্ছে যখন এটা পুরোটা জেড অবধি কমপ্লিট হলো তারপর এর সিরিজটা স্টার্ট হবে, এটা এ থেকে চলবে এরকম। তারপর যদি তুই যদি এখানে 100 লিখিস, দেখ সি এর সিরিজ চলছে এখন, সি এর সিরিজ হচ্ছে VWXYZ, বুঝতে পেরেছি। ঠিক আছে। মানে এর সিরিজ, তারপর বি এর সিরিজ, তারপর সি এর সিরিজ, এইভাবে চলতে থাকবে। তো এইখানে তুই যত বেশি নাম্বার দিবি তোর এখানে এটাও সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। বাট রোমানের ক্ষেত্রে একটা লিমিট আছে। রোমানের ক্ষেত্রে ধর আমি এখানে যদি 399 দিই, আরে রোমানের হাইয়েস্ট নাম্বার নেয় 3999, তারপরের নাম্বারগুলো কিন্তু 4000, 4001, 2, 3 এমনি নর্মাল নাম্বারে চলে আসে। এটা হচ্ছে রোমান নাম্বার লিমিটেশন, ঠিক আছে। তো রোমান নাম্বার ম্যাক্সিমাম নেবে হচ্ছে 3999 অবধি, ওকে। সো এইটা হচ্ছে আমার নাম্বার লিস্ট, স্টার্ট ফ্রম 10। এবার আসছি ডিএলডিটি, এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট অ্যাকচুয়ালি ইউজ হয় যখন আমরা কোনো একটা ওয়ার্ডের বা টেক্সট, ধর আমার মাল্টিপল কিছু টেক্সট আছে যাদের আমি ডেফিনেশন লিখতে চাইছি, ঠিক আছে। যেমন ধর আমি এখানে যদি কিছু ডেফিনেশন লিখিস, তো ডেফিনেশন লিস্ট লেখার জন্য ফার্স্ট হচ্ছে ডিএল ডেফিনেশন লিস্ট, তারপর ডিটি ডেফিনেশন টাইটেল। এখানে ধর আমি লিখলাম ইউএল ট্যাগ। এবার হচ্ছে ডেফিনেশন ডেটা, ইউএল ট্যাগ will use for bulleted the items, হয়ে গেল। নেক্সট আবার একটা ডিটি ডেফিনেশন টাইটেল, ডিএলটা একবারই দেবো, ডিটি এখানে ধর দিলাম ওয়েল ট্যাগ। এবার যা ডেফিনেশনে এখানে হচ্ছে ওয়েল ট্যাগ will use for numbered list,
লিস্ট আইটেমস, ঠিক আছে? হ্যাঁ দেখ, এইভাবে শো হবে। ওকে, এইটা হচ্ছে ডিএলডিটির ইউজ। যদিও ডিএলডিটি এইচটিএমএল এ খুব একটা বেশি ইউজ দেখবি না, বাট এইটা হচ্ছে মেনলি ইউজ। তো আমাদের বেসিক্যালি 3 রকমের লিস্ট ট্যাগ আছে, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউএল, একটা হচ্ছে ওএল, একটা হচ্ছে ডিএল। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট বা বুলেটেড লিস্ট, ওএল হচ্ছে অর্ডার লিস্ট বা নাম্বার লিস্ট, আর ডিএল হচ্ছে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে? এবার ইউএল আর ওএল এর ভেতরের আইটেমগুলো, লিস্ট আইটেমগুলো রাখা হয় এলআইএ, আর ডেফিনেশন লিস্টে ফার্স্ট হচ্ছে ডিএল এর মধ্যে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন টাইটেল, তারপর ডেফিনেশন ডেটা, তারপর আবার ডেফিনেশন টাইটেল, তারপর আবার ডেফিনেশন ডেটা। এইভাবে পুরো জিনিসটাকে এখানে লেখা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে তোমাদের HTML CSS এর আজকের চ্যাপ্টার। সো এটাকে কন্টিনিউ করবে, কমপ্লিট করবে, ঠিক আছে? আচ্ছা, তোদের ইয়ে হচ্ছে তো, ক্লাস তো হচ্ছে ম্যাডামের, ঠিক আছে? স্যার ওই জিপ ফাইলটা দেখাবেন বলছিলেন, ও দেখে হ্যাঁ, জি ফাইলটা, সরি, এটা না বানাও। এক্সট্রাক্ট, আরে এটা আরে স্যার মেঘগুলো তো সরছে না। দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ, কিছু মেঘ সরছে। ও আচ্ছা, হ্যাঁ। প্লাস এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হবে। এটা দেখ, এখন ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, কারণ বিকেল 5টা বেজে গেছে বলে। এটা যখন তোর ইয়ে হবে, স্যার বলছি এটা এর মধ্যে টোটাল কত রকমের কাজ ঢোকানো আছে? প্রচুর। এর মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট অনেক কিছু আছে। কন্ট্রোল ইউ কর, এইটা হচ্ছে আমার HTML পেজ, ঠিক আছে? এখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট পেজ, এখানে স্ক্রিপ্টিং লেখা আছে। এখানে একটা অ্যানিমেশনের জাভাস্ক্রিপ্ট, এখানে তোর CSS আছে, কাস্টম CSS আছে, আর এগুলো সব CSS। এখানে সব অ্যানিমেশনের স্যার বলছেন এত কিছু মাথায় ধরবে আমাদের, জায়গা হবে এতগুলো? তা আমার ধরলো কি করে, বা আরও যারা কাজ করছে তাদের কি করে ধরছে? এগুলো পুরোটাই ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, তুই কতটা প্র্যাকটিস করছিস। এগুলো সব অ্যানিমেশনের কোড। তাহলে অ্যানিমেশনও শিখতে হবে না? অ্যানিমেশন তো তোদের যে কোয়ারি অ্যানিমেশন আছে তো, ওটা তো আমি দেখাবো তোদের। এই অ্যানিমেশনটা আমি দেখাবো, এই যে গাড়িটা যাচ্ছে না, এই অ্যানিমেশনটা হ্যাঁ। আমি দেখাবো, তোদের আছে, কোর্সে আছে। ওটা না থাকলেও আমি দেখিয়ে দিতাম। স্যার বলছেন এটা গাড়ি মানে ফটোশপের মতো, এটা ভ্রম নয় তো নাকি ডিরেক্ট যাচ্ছে না অনেকগুলো ছবি করে করা যাচ্ছে এটা? না না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এগুলো স্ক্রিপ্টেড, ফটোশপের মতো না না। সব। ও আচ্ছা। কারণ দেখ, দুটো স্পিড আলাদা, দেখতে পাচ্ছিস? দেখ, স্কুটারটা একবার যেতে যেতে গাড়িটা দেখ দুবার চলে আসছে। হ্যাঁ স্যার। তো এই স্পিডগুলোকে কন্ট্রোল করানো যায় অ্যানিমেশন করলে, ঠিক আছে? এখানে যেটা ফটোশপ দিয়ে করা সেটা হচ্ছে এইটা, এই যে তোর ইয়েটা ঘুরছে পেছনে, ওই নাগরদোলাটা, নাগরদোলা। এইটা। নাহলে তো ইলাস্ট্রেটর নাকি? এটা তো না, ওটা ইয়েতেই হ্যাঁ। করা, ফটোশপে করা। স্যার বিল্ডিং গুলো? বিল্ডিংগুলো সব আলাদা আলাদা করে এনে বসানো। মানে ফটো থেকে কপি নাকি? হ্যাঁ, ফটো থেকে কেটে কেটে করে এখানে বসানো। দেখুন এখানে ফ্রি ইমেজ দিলে তো আর কপিরাইট করবে না স্যার? হ্যাঁ, না বলছিলাম যদি আমি ফ্রি ইমেজ দিই তাহলে কপিরাইট? এটা তো ফ্রি ইমেজ থেকেই আনা, তো এটা ফ্রি ইমেজ থেকেই আনা। এবার এখানে ব্যাকগ্রাউন্ডটা বিকেল 5টার আগে খুলে এটা তো ডে চলে আসতো, দিনের বেলা চলে আসতো, দেখবি? এখানে একটা ক্লাস পড়েছে দেখ, দেখাচ্ছি, এই যে নাইট ভিজিট,
নাইট বিজি ক্লাসটাকে যদি উড়িয়ে দিই, এই ক্লাসটা পড়ছে। না এখানে নিচ্ছে না, ডে বিজিটা অলরেডি ডেটা হয়ে গেছে, অফ হয়ে গেছে। মানে দিনের বেলা একটা আসে, রাত্রিরে আর একটা আসে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখানে স্যার বলছি আপনি আমার ল্যাপটপ, আপনি আমার মিটিংয়ের ডেটা টাইমটা চেঞ্জ করে দিন। এখান থেকে চেঞ্জ করলে হবে না, ও অলরেডি নিয়ে নিয়েছে টাইম। এখান থেকে চেঞ্জ করলেও এটা চেঞ্জ হবে না, একবার নিয়ে নিলে চেঞ্জ হয় না। দেখ এইসব ইয়েগুলো থাকে, এরকম ধরনের সব সাইন আপ ফর্ম, এখানে লগ ইন করবে, এটা হচ্ছে তোর ইনার পেজে ঢুকলো, ঠিক আছে। এটা ইনার পেজে ঢুকলো, এবার ইনার পেজে ঢুকে এটা ক্লিক করলে এই যে স্লাইডিং মেনু, এবার এখানে সব একটা একটা করে পেজ আছে, কন্টেন্ট পেজ, মেসেজিং সিস্টেম পেজ, এগুলো সব এক একটা পেজ। মানে স্যার এক একটা অপশানে এক একটা পেজ তৈরি আছে। হ্যাঁ, এডিট অ্যাকাউন্ট, এখানে ধর তোর ভিডিও গ্যালারি, এখানে ভিডিও গ্যালারিতে ইউটিউব ভিডিও চলবে, ক্লিক করবি ইউটিউব ভিডিও চলবে এখানে। This is the brand new Google Pixel phone, and this is the Galaxy S7 Edge. I personally think the S7 looks much. ঠিক আছে, এখানে এগুলো সব করা আছে, নিচেরটা হচ্ছে ফুটার। সেরকম এখানে দেখ ইমেজ গ্যালারি আছে, এই যে এটা হচ্ছে ইমেজ গ্যালারি, এখানে ক্লিক করবি ইমেজগুলো বড় হবে। ঠিক আছে, এরকমভাবে এটাকে করা আছে। কতদিন লেগেছিল সাইটটা করতে? এটা এখনো কমপ্লিট নয়, এটা বিরাট বড় প্রজেক্ট, এটা শুধু ফ্রন্ট এন্ড দেখছিস, ব্যাক এন্ডে কাজ করছে আলাদা। এখানে তোর ফ্লিপকার্টের মতো পেমেন্ট গেটওয়ে আছে, পারচেস করতে পারবে, ট্র্যাকিং করতে পারবে, মানে পেটস তোর এইখানে এই যে পেটসগুলো আছে, পেটসগুলো সেল হবে, পেটসগুলো লোকে কিনতে পারবে, সেল করতে পারবে। প্লাস তোর পেটস যারা পোষে, যাদের পেটস আছে তারা পেটসের নাম দিয়ে লগ ইন করে এখান থেকে তোর মানে চ্যাট করতে পারবে পেটস বিক্রি করার আগে। তো এরকম পুরো সিস্টেমটা তৈরি করা হচ্ছে এখানে তোর। অ্যাকচুয়াল এটা ফেসবুক, ফ্লিপকার্ট, তারপর স্যার কারণ এটা অনেক বড়ই প্রজেক্ট, এটা অনেক বড়, বিরাট বড় প্রজেক্ট এটা। এটা আমাদের অলরেডি 1 বছর। স্যার ওখানে যেটা আছে প্রিন্সেস শপি না কি আছে, ওটা ওর নামে লগ ইন আছে? হ্যাঁ কোনটা? প্রিন্সেস শপি, ও এইটা তাই না? ওটা নাম থেকে এটা তো ইউজার নেম, এটা তো চেঞ্জ হবে, যে ইউজারের নাম দিয়ে লগ ইন করবে তার এটা দেখাবে। এটা তো আমরা একটা ডেমো ক্রিয়েট করে দিয়েছি, এবার যারা ধর মানে ব্যাকএন্ড ডেভেলপার যারা, তারা তো এইগুলো নিয়ে আবার কাজ করবে। এই তো যেমন ম্যানেজ প্রোফাইলে ক্লিক করলে তোর প্রোফাইল পেজটা খুলবে, এখানে জাস্ট জিনিস। স্যার বলছি এটা তো এখন আপনি অফলাইন অন করছেন তাই না স্যার? যেহেতু আপনার ওটা স্টোর আছে বলে হার্ড ডিস্কে, এটা তো ওটা আবার ইন্টারনেটের মধ্যে কিভাবে করবো ওটা? ওটা তো কাজ হয়ে গেলে এবার সার্ভারে আপলোড হবে। এখানে যেমন দেখ এইখানে ভোটিং সিস্টেম হবে, বিভিন্ন ভোট দেবে এখানে, এখানে বিভিন্ন ধর গুগল অ্যাডস থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে অ্যাড চলবে। ওই যে বিক্রি হবে, দেখ মিসিং, এটা হচ্ছে মিসিং কোনো কিছু মিসিং হয়ে গেছে এখানে জানাবে। ঠিক আছে, এইখানে দেখ তো পেটসদের বিভিন্ন জিনিস এখানে সেল করার জন্য এই যে এখানে আছে, এটা হচ্ছে অনলাইন শপ, বিভিন্ন অনলাইন শপের জন্য ফর পেটস। ক্লিক করবে সেই শপে ঢুকে যাবে। এর প্রচুর পেজ আছে, বললাম না এর অনেক পেজ আছে। এর যে কোম্পানিটা বড় কোম্পানি তাই না স্যার, যেহেতু প্রচুর পেয়ে নিয়ে করছে। এর ইনার পেজই আছে তোর প্রায়, আমাদের টোটাল ইনার পেজ হচ্ছে 70-72টা। মানে সেখানে পেমেন্ট গেটওয়ে থেকে আরম্ভ করে তোর এই পেটসের ডিটেলস, তারপরে পেটসের ব্রিড, সব কিছু ওখানে থাকছে। বিরাট বড় কাজ ওটা। এটা কি ফরেন কোম্পানি? হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানি এসবের ওপর কাজ করে না বলে লাভ নেই, ফরেন কোম্পানিই করে।
ইন্ডিয়ান কোম্পানি হচ্ছে মোস্ট ফাঁকিবাজ, কোনো রকমের শর্টে কাজ সেরে ফেলতে পারলে বেঁচে যায়। কাজ করলে ফরেন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবি, করে মজা আছে। ইন্ডিয়ান ক্লায়েন্টের সঙ্গে কাজ করে মজা নেই। এটা করতে যে খাটনিটা না ওরা পুষিয়ে দেয়। ইন্ডিয়ান ক্লায়েন্ট কখনো তোর খাটনি পুষিয়ে দেবে না, উল্টে তোর কাছ থেকে নিয়ে নিতে পারলে বেঁচে যায়।